আজকের বায়োলজি ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা জীবনের একক বা কোষ সম্পর্কে। দেখো, টোটাল দুটো বা তিনটে ভাগ ভাগ করে এই টপিকটা নেব। প্রচুর ইনফরমেশন রয়েছে। ভালো করে দেখো, আসন্ন রেলের পরীক্ষা বা এসএসসি পরীক্ষা বা পিএসসি যে কোনো পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকে হেডিং করো, প্রথম টপিক আজকের কোষ। দেখো, যদি তোমাদের প্রশ্ন করা হয় কোষ বা সেল কাকে বলে, তোমরা কি বলবে নিজের ভাষায়? একেবারে নিজের ভাষায় বলো দেখি, কোষ বা সেল বলতে আমরা কি বুঝি? হুম, জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলা হয়। বলতে পারি। আর আরেকটু আরেকটু ভালোভাবে বলতে গেলে, আরেকটু যদি আমরা সংজ্ঞার আকারে বলি তাহলে কি বলতে পারি কোষ কাকে বলে? জী- হুম, জীবদেহের গঠনগত কার্যগত একক যা জীবদেহের বিভিন্ন ক্রিয়া শারীরবৃত্তীয় ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তাহলে এটাই বলতে পারি যে তার আগে একটা স্ট্রাকচারাল যদি বলি, যে প্রভেদক ভেদ্য পর্দা বিশিষ্ট প্রোটোপ্লাজম দ্বারা গঠিত স্বপ্রজননশীল জীবদেহের গঠনগত ও বিভিন্ন জৈবনিক ক্রিয়াগত যে একক, তাকে কিন্তু কি বলতে পারি আমরা? কোষ বলতে পারি। এরপরে আমাদের যেটা জানার দরকার, প্রথমেই যে এই কোষের টপিকে ঢোকার পরেই আমাদের যে তথ্য পড়া প্রয়োজন, যে কোষকে আমরা প্রকার মানে কটা ভাগে ভাগ করতে পারি। বলা যাবে কোনো কোষকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? এটা কিন্তু মেন টপিকে ঢুকছি আস্তে আস্তে। কটা ভাগে ভাগ করা যায়? কোষকে ভাগ করা যায় তিনটে ভাগে। তিনটে ভাগে কি কি? তিনটের ভাগ ডিটেলসে আলোচনা করা প্রয়োজন। আমি প্রত্যেককে বলেছি একটু ফিজিক্সে, কেমিস্ট্রি আর অ্যাজ ওয়েল অ্যাজ একটা বায়োলজি খাতাও বানাও, যাতে তোমাদের পরপর টপিকগুলো করতে পারো। ফিজিক্সের দুটো ক্লাস নিয়েছি, মানে দুটো চ্যাপ্টার করিয়েছি, বায়োলজি দুটো, কেমিস্ট্রি দুটো চ্যাপ্টার করেছি, বায়োলজির এই প্রথম চ্যাপ্টার। আচ্ছা, চলো কোষকে তাহলে কটা ভাগে ভাগ করতে পারি? তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ কি? প্রথম ভাগকে বলা হয় প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক, তারপরে বলো। ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক, হ্যাঁ, মাঝে একটু বলে দিই প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক আর হচ্ছে ইউক্যারিওটিক। ওকে, ইউক্যারিওটিক। এই যে ক্যারিওটিক, এই ব্যাপারটা নিয়ে পরে আসছি। তাহলে এই তিনটের একটু বিশেষত্ব নিয়ে আলোচনা করা প্রয়োজন। প্রোক্যারিওটিক বলতে কি? প্রোক্যারিওটিকে আরো স্পেসিফাই করে এটার নাম যদি বলি, কি বলতে পারি? আদি নিউক্লিয় কোষ। নোট ডাউন করো, আদি নিউক্লিয় কোষ। ঠিক আছে, যাকে প্রোক্যারিওটিক, প্রো কথার অর্থ হচ্ছে আদি, মনে থাকবে। এই আদি নিউক্লিয়াস কোষ কাকে বলে? তাহলে যে সমস্ত কোষে নিউক্লিয়াসটি সংগঠিত নয়, ঠিক আছে, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। যে কথাগুলো বললাম তোমাদের কিন্তু নোট ডাউন করা প্রয়োজন। খাতা বানিয়ে প্রতিটা লাইন নোট ডাউন করো। প্রথম লাইন হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়। সেকেন্ড লাইন হচ্ছে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না। হচ্ছে এর আবার না তিনটে ভাগ বলবো না, তিনটে এক্সাম্পল বলতে পারি যে এই প্রোক্যারিওটিক কি কি। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, দু নম্বর হচ্ছে পিপিএলও। একদম লাস্টে আমরা এই টপিকটা আলোচনা করব, পিপিএলও। ঠিক আছে, একদম লাস্টে এটা নিয়ে ডিসকাস করব। আর তিন নম্বর হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে বাংলায় বলতে পারি আমরা নীলাভ সবুজ শৈবাল। ওকে, নীলাভ সবুজ শৈবাল, এই তিনটে টপিক কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। টপিক বলতে ব্যাকটেরিয়া সম্পর্কে ডিটেলস, ব্যাকটেরিয়া ভাইরাস চ্যাপ্টার আলোচনা করব। এই চ্যাপ্টারে লাস্টে পিপিএলও আলোচনা করব। আর নীলাভ সবুজ শৈবালটা আমরা শৈবালের ক্লাসে ডিসকাস করব। এরও কিন্তু অনেক রকম ভাগ রয়েছে। ঠিক আছে, এরপরে আমাদের আলোচ্য বিষয় কি? মেসোক্যারিওটিক। এই মেসোক্যারিওটিক কথার অর্থ কি? মেসো শব্দের অর্থ কি? মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্য। আর এই যে ক্যারিওটিক, যেটা বলতে বলতে থেমে গেলাম, প্রত্যেকটা লাইনে দেখো ক্যারিওটিক, ক্যারিওটিক, ক্যারিওটিক। এই ক্যারিওটিক কথাটা এসছে কি থেকে? ক্যারিওটিক কথাটা এসছে, লিখে নাও তোমাদের প্রত্যেকের সুবিধার্থে। ক্যারিওটিক। অনিন্দা বলতে পারবে? তোমার জুলজি সাবজেক্ট, বলা যাবে ক্যারিওটিক কথাটা কি থেকে এসছে? বলা যাবে? কেউ বলতে পারবে ক্যারিওটিক শব্দটা কি থেকে এসছে? অবশ্যই জানো, বললে মনে পড়ে যাবে। জয়শ্রী বলতে পারবে? দেবাশিস, তুমিও তো পড়াও 9-10 স্টুডেন্টদের, বলা যাবে ক্যারিওটিক শব্দটা আমরা কোথা থেকে পেয়েছি?
একটু ডিটেলসে বলছি, নোট ডাউন করে নাও। ক্যারি অন থেকে পেয়েছি, ক্যারি অন। এই ক্যারি অন একটা গ্রিক শব্দ, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তাহলে আমরা যে এই কোষের ক্লাসিফিকেশন করেছি, কার ভিত্তিতে করেছি? ক্লাসিফিকেশন করেছি কিন্তু নিউক্লিয়াসের ভিত্তিতে করেছি। এই যে নিউক্লিয়াস, যেটা আদি নিউক্লিয়াস সেটা কি? প্রোক্যারিওটিক। যেটা মধ্য নিউক্লিয়াস, ওকে, অর্থাৎ নোট ডাউন করে নাও, মধ্য নিউক্লিয় কোষ তাকে বলা হয় মেসোক্যারিওটিক। মনে থাকবে। এর মধ্যে কি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ভালো করে শুনবে। এখানে নিউক্লিয়াসটি সংগঠন রয়েছে যেটা আদি নিউক্লিয় থেকে কিছুটা উন্নত, হ্যাঁ কি না? নিউক্লিয় বিভাজন দেখা যায়, সেটা কি রকম? সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রকৃতির। জাস্ট দুটো পয়েন্ট আমি নোট ডাউন করছি, নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও। এদের এই সমস্ত ক্ষেত্রে কোষ বিভাজন এটা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ, অ্যামাইটোসিস প্রকৃতির। এই অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস কি আমি ঠিক পরের চ্যাপ্টারে ডিসকাস করবো, কোষ বিভাজন চ্যাপ্টারে। ওকে, এদের ভালো করে শুনবে, এদের কিন্তু নিউক্লিয়াসটি সুগঠিত। তবে সুগঠিত বলতে একদম আধুনিক বা নব্য নয়, তো মোটামুটি প্রোক্যারিওটিক থেকে বেশি সুগঠিত। ওকে, এরপরে ইউক্যারিওটিক। এই ইউক্যারিওটিকটা কি? ইউক্যারিওটিক কি? ইউক্যারিওটিক বলতে আদর্শ, ঠিক আছে? তাহলে এখানে লিখে নাও আদর্শ নিউক্লিয় কোষ, লিখবে আদর্শ নিউক্লিয় কোষ, আদর্শ নিউক্লিয় কোষ। এই চ্যাপ্টারে যখন এমসিকিউ ডিসকাস হবে না, তোমরা অবাক হয়ে যাবে যে এত টপিক পড়তে হয়, কারণ যথেষ্ট ইনফরমেটিভ এই চ্যাপ্টার। চলো, ইউক্যারিওটিক। ইউক্যারিওটিকের বৈশিষ্ট্য কিন্তু আমাদের একটু পড়া প্রয়োজন। প্রথম বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস উন্নত, মানে সুগঠিত না বলে বলতে পারি উন্নত। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমরা এভলিউশন ওই ব্যক্তি সব কিছু পড়বো, এই স্টার চিহ্নটা একটু দিয়ে রাখবো। স্টার চিহ্ন বলতে কি? যখন পৃথিবীতে জীব সৃষ্টি থেকে আস্তে আস্তে যখন আমরা বর্তমান বা আধুনিকতম জীবদেহে প্রবেশ করছি বা আসছি, তখন কি হয়? তখন প্রোক্যারিওটিক থেকে মেসোক্যারিওটিক কালের বিবর্তনে আস্তে আস্তে ইউক্যারিওটিকে প্রত্যেকটা প্রাণী উন্নীত হচ্ছে, হ্যাঁ কি না? যার বাস্তব এক্সাম্পল কি? সকল উদ্ভিদ বা উন্নত প্রাণীকোষই ইউক্যারিওটিক প্রকৃতির হচ্ছে। নেক্সট পয়েন্ট করে লিখে নাও, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু উপস্থিত, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু উপস্থিত। ওকে, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু। একটা জিনিস লক্ষ্য করো, আমি কিভাবে ক্লাস নিই বা নেওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু ওই রকম ভাবে ওয়ান লাইনার বা এমসিকিউ ডিসকাশন নয়। আমি এই দুটো জিনিসকে একটু অপছন্দই করি বলতে পারো। আগে খাতায় লেখা কমপ্লিট হবে, তারপরে নোট বা বই পড়বে, থার্ড হবে এমসিকিউ আলোচনা। এইভাবে কিন্তু একটা চ্যাপ্টার শেষ হয়। কম্পিটিটিভ এক্সামে 100% প্রিপারেশন নিয়ে কেউ পরীক্ষায় যেতে পারে না। ধরো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে, বায়োলজির যে 16টা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে 4টে চ্যাপ্টার হয়নি, হয়নি মানে পড়বে না, কিন্তু এই মানে বাকি 12টা চ্যাপ্টার যেন ঠিকঠাক করে পড়া হয়, এইটা কম্পিটিটিভের পড়ার নিয়ম। ভালো করে শোনো, আগে যেটা ক্লাসে লেখাবো সেটা খাতায় নোট হবে, সেটাকে ক্লাস ওয়ার্ক বলা হয় বা নিজের নিজের তৈরি স্টাডি মেটেরিয়াল বলা হয়। তারপরে বই বা কোনো পিডিএফ স্টাডি মেটেরিয়াল, আর লাস্ট হচ্ছে এমসিকিউ ডিসকাশন। এইটা হচ্ছে কম্পিটিটিভের পড়ার নিয়ম যে কোনো সাবজেক্টে, ঠিক আছে? চলো, তাহলে ইউক্যারিওটিকের মোটামুটি একটা পেলাম। ইউক্যারিওটিকের দুটো ভাগ বলবো না, ইউক্যারিওটিকের দুটো বাস্তবিক এক্সাম্পল আমরা জানি। একটা হচ্ছে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে প্রাণী কোষ। একটা উদ্ভিদ কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ। এটা কিসের? এটা হচ্ছে ইউক্যারিওটিকের এক্সাম্পল বলা চলে, অসুবিধা নেই। চল, এরপরে এরপরে আমরা হচ্ছে একদম ডিটেলসে টপিকগুলো নিয়ে আলোচনা করব। ডিটেলসে টপিকগুলো আলোচনা বলতে একদম আমরা চলে যাব কোষের যে সমস্ত অঙ্গাণু রয়েছে, সেই অঙ্গাণু নিয়ে ডিটেলসে ডিসকাশন। অঙ্গাণুর মধ্যে দেখো, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, ইউক্যারিওটিকের মধ্যে আমি যেটা দেখো গোল করেছি, আমাদের কিন্তু ইউক্যারিওটিক নিয়ে আলোচনা করতে হয়। তার আবার দুটো উদ্ভিদ আর প্রাণীর কিছু ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সগুলো নিয়ে আলোচনা করতে হয়। তো প্রত্যেকে হেডিং করো, ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ, স্যার, বলো। স্যার প্রোক্যারিওটিক কোষের তিনটে যে পয়েন্ট বলেছিলেন না, একটু বলবেন?
তিনটে পয়েন্ট বলতে Eukaryotic কোষের প্রথম পয়েন্ট ওই হচ্ছে, নিউক্লিয়াস হ্যাঁ বলছি সুগঠিত। বলছি প্রথম পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়। লিখে নাও এই জায়গাটা লিখে নেওয়া প্রয়োজন। তিনটে পয়েন্ট নোট ডাউন করো যারা করনি, যে নিউক্লিয়াস সুগঠিত নয়। লিখেছো? পর্দা ঘেরা হ্যাঁ, কোষীয় লিখেছি। অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম বা জেনেটিক বস্তু গঠিত হয় না। হচ্ছে স্যার এটা কোন ভাগের আরেকবার বলবেন? এই যে প্রোক্যারিওটিকের তিনটে ভাগ বলছি, মানে তিনটে বৈশিষ্ট্য বলছি, ভাগ নয়, বৈশিষ্ট্য বলছি। প্রথম বৈশিষ্ট্য, কোনো নিউক্লিয়াস সুগঠিত নয়, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রোমোজোম গঠিত হয় না। হচ্ছে না হয়নি? হ্যাঁ, হয়েছে। হচ্ছে তো? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হচ্ছে? চল এরপরে আমরা হচ্ছে আলোচনা করব ইউক্যারিওটিক কোষ। দেখো, যখনই কোনো লিখতে অসুবিধা হবে, যখনই কোনো সমস্যা হবে, আমায় কিন্তু একটু থামিয়ে জিজ্ঞাসা করে নিও। ইউক্যারিওটিক, প্রতিটা ক্লাসের আমি রেকর্ডিং দেবো, ভালো করে রেডি করবে। এই সপ্তাহের মক টেস্টের টপিক আমার বলা আছে। যারা নতুন জয়েন করেছো তাদের ক্ষেত্রে পরীক্ষা দেওয়াটা একটু ডিফিকাল্ট হতে পারে, চেষ্টা করো, কিন্তু তারপরে সপ্তাহ থেকে ব্যাচের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে পরীক্ষা দিতে হবে। আমি তোমাদের ক্লাসে রুটিন সিলেবাস বলে দেবো মক টেস্টের। দেখো, হেডিং করো প্রত্যেকে ইউক্যারিওটিক কোষ। আমি বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যারা আমার কাছে বহুদিন ক্লাস করো তারা জানো যে আমি একটু ছক করে পড়াতে পছন্দ করি, যাতে স্টুডেন্টদের একটু মনে রাখতে সুবিধা হয়। দেখো, ইউক্যারিওটিক কোষের মোটামুটি যদি গঠন ভাগ অনুযায়ী ভাগ করি, কটা ভাগে ভাগ করতে পারি? আমরা ভাগ করতে পারি দুটো ভাগে। কি কি অংশ? দেখো, গঠন ওয়াইজ ভাগ করছি, খুব খেয়াল রেখো। একটা নোট ডাউন করো, কোষ আবরক। খুব ভালো করে এই পেজে নোট ডাউন করবে, যেভাবে লেখাচ্ছি। কোষ আবরক, হাতে লেখা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। নেক্সট হচ্ছে প্রোটোপ্লাজম। কাকে কি বলে আমার দায়িত্ব প্রত্যেকটাকে ডিটেলসে আলোচনা করা। প্রোটোপ্লাজম হচ্ছে কোষ আবরক, যেটাকে সেল কোট বলা হয়, আর প্রোটোপ্লাজম ইটসেলফ একটা ল্যাটিন বা ইংলিশ ওয়ার্ড হচ্ছে। এবার প্রথমেই আলোচনা আমরা করে দেখে নেব যে এই কোষ আবরকের কটা ভাগ বলা যাবে। এই কোষ আবরক এর কিন্তু বলো কারোকে শুনলে ভালো লাগবে। দুটা ভাগ। কি দুটা ভাগ। কি দুটো ভাগ? একটা কোষ কোষ পর্দা, কোষ প্রাচীর। আর একটা বলো কমপ্লিট কোষ করো, প্রাচীর। কোষ প্রাচীর। কোষ প্রাচীর। কোষ পর্দা আর কোষ প্রাচীর, যেভাবে লেখাচ্ছি তোমরা নোট ডাউন করো। কোষ পর্দা আর কোষ প্রাচীর হচ্ছে, নোট খুব ভালো করে নোট ডাউন করবে। এরপরে হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা, প্রোটোপ্লাজম কি একটু বলে দিই, যে কোষ পর্দার বা কোনো কোষ আবরকের মধ্যস্থ যে জেলিন্ময় অর্ধতরল অংশ লক্ষ্য করা যায়, সেইগুলো হচ্ছে কোষ, সেগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম। অসুবিধা নেই। এই প্রোটোপ্লাজম ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট। এই প্রোটোপ্লাজমে কি বর্তমান থাকে, প্রোটোপ্লাজম কি দ্বারা গঠিত, এটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নোট ডাউন করে নাও, প্রোটোপ্লাজম গঠিত হয় দুটো অংশ দ্বারা। একটা হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম। সুন্দর। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। নিউক্লিয়াস কি? আমি নিউক্লিয়াসটাকে একদম বক্স করছি। একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক আমাদের পড়ার বিষয় হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজমটা একটা আলোচনা করে নিউক্লিয়াস তখন আলোচনা করব। সাইটোপ্লাজম বলতে নিউক্লিয়াস বাদ দিলে প্রোটোপ্লাজমের যে বাকি সজীব অর্ধতরল থকথকে বর্ণহীন অস্বচ্ছ একটা অংশ, সেটাই কি বলতে পারি, সেটা কি বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, এইখান থেকে আমাদের মেন টপিক শুরু। সাইটোপ্লাজম এর আবার কটা ভাগ বলা যাবে? সাইটোপ্লাজমের ভাগ হচ্ছে দুটো, ভালো করে শুনবে। অনেকেই জানো না। প্রথম ভাগ, নাম নোট ডাউন করো, হায়ালোপ্লাজম। আমি কিন্তু রেলের পরীক্ষাকে লক্ষ্য করে পড়াচ্ছি, সায়েন্সের দখল নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। নোট ডাউন করো, হায়ালোপ্লাজম কি ব্যাপার, কি সব আমি আলোচনা করব। আর নেক্সট হচ্ছে ট্রোফোপ্লাজম। অরিন্দিতা, এই ওয়ার্ডগুলো সঙ্গে পরিচিত? রেসপন্স করবে। একটা হচ্ছে হায়ালোপ্লাজম, একটা ট্রোফোপ্লাজম। হায়ালোপ্লাজম বলতে কি, ছোট্ট করে লিখিয়ে রাখছি, পরে ডিটেলস আলোচনা করবে, ছকের মধ্যে আলোচনা করার জায়গা থাকে না, সেটা হচ্ছে ধাত্র। আর ট্রোফোপ্লাজম বলতে কি, বস্তু, অর্থাৎ সাইটোপ্লাজমীয় যে
ধাত্র, যেটা যার মধ্যে বিভিন্ন অজীবীয় বস্তু ভাসমান থাকে, সেটাকে বলা হয় হায়ালোপ্লাজম, বা বা যেটাকে বলি আমরা সাইটোপ্লাজমের ধাত্র। আর সাইটোপ্লাজমের বস্তু বলতে কোনটা? যার মধ্যে, ভালো করে শুনবে, যার মধ্যে কিছু সজীব বস্তু বা আমাদের হচ্ছে কোষীয় অঙ্গাণুগুলো বর্তমান থাকে। ঠিক আছে, মনে থাকবে, কোষীয় অঙ্গাণুগুলো বর্তমান থাকে। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, এই যে টপোপ্লাজম বা সাইটোপ্লাজমীয় বস্তু, এর মধ্যেই কিন্তু বর্তমান কি, এর মধ্যেই বর্তমান হচ্ছে কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণু কিন্তু একটা বিরাট টপিক, মনে থাকবে। এই কোষীয় অঙ্গাণুটাই আমাদের একটা গোটা ক্লাস চলে যায় এর ক্লাসিফিকেশন আলোচনা করতে, বা এর কটা ভাগ সেটা ডিসকাস করতে। তাহলে মোটামুটি একটা ইউক্যারিওটিক কোষের গঠনটা বুঝতে পারলে। দেখো, আমার ক্ষেত্রে নেক্সট পেজে যেতে হবে, তোমাদের কিন্তু লম্বা খাতায় লিখছো আশা করি, তোমরা কিন্তু এর পর থেকে কন্টিনিউ করতেই পারো। ভালো করে শুনবে। তাহলে আবার বলে দিই, ইউক্যারিওটিক কোষের দুটো ভাগ, একটা কোষ আবরক প্রোটোপ্লাজম, কোষ আবরক দুটো, কোষ পর্দা, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম আবার দু রকম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের দুটো ভাগ, একটা সাইটোপ্লাজমের ধাত্র যেটাকে হাইলোপ্লাজম বলা হয়, আর সাইটোপ্লাজমীয় বস্তু যেটাকে টপোপ্লাজম বলা হয়। টপোপ্লাজমের মধ্যে উল্লেখযোগ্য ভাগ হলো কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুকে আবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, যেটা আমি পরের পেজে আলোচনা করব। পিটিও বলে লিখে রাখছি, মানে পরের পেজে ডিসকাস করছি। তোমাদের লেখা হয়েছে তো পরের পেজে হেডিং করো কোষীয় অঙ্গাণু বলে। ওকে, তোমরা লম্বা খাতায় আশা করি লিখছো, কোনো ডায়েরি ব্যাপার নয়। তো কোষীয় অঙ্গাণু বলে হেডিং করো, হেডিং করে নোট ডাউন করতে আরম্ভ করো। এই ভাগটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, এই যে কোষীয় অঙ্গাণু বলছি না, এই কোষীয় অঙ্গাণুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিরকম দুটো ভাগ? কি কি দুটো ভাগ? পর্দা ঘেরা আর পর্দাবিহীন। পর্দা ঘেরা, পর্দাবিহীন। তাহলে পর্দা যুক্ত, ব্যাপারটা পর্দা ঘেরা কথাটা তো একটা চলিত ভাষা হয়ে গেল। তাহলে নর্মাল বলতে কি বলতে পারি, যে পর্দা যুক্ত আর পর্দাবিহীন। তাহলে নোট ডাউন করে নাও, দুটো ভাগ, একটা হচ্ছে পর্দা যুক্ত, আগে লেখো পর্দাবিহীন, লেখো, এক্সাম্পল কম তো, পর্দাবিহীন। আর এদিকে লেখো পর্দা যুক্ত। গতকালের যে পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা হলো, সেখানেও কিন্তু এই টপিক থেকে ডিরেক্ট কোশ্চেন এসছে। যে আমার ছক মনে রাখবে, সে কিন্তু ওই কোশ্চেনগুলো মানে না পড়ার কোনো ব্যাপারই নেই। দেখ, পর্দাবিহীন, পর্দাবিহীন কি কি এক্সাম্পল 1, 2 করে লেখাবো, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। রাইবোজোম, রাইবোজোম। আর একটা এক্সাম্পল এবার শেষ, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, ভেরি গুড, সুন্দর, সেন্ট্রোজোম, ভেরি গুড শাহরুখ, সেন্ট্রোজোম হচ্ছে পর্দা যুক্ত। যার পর্দা আছে তাতেও সমস্যা। কি সমস্যা? যে পর্দাটা আছে সেই পর্দাটা আবার কি কিভাবে ঘেরা, মানে তার একক পর্দা আর গঠনটা কি? দ্বি-একক পর্দা। হ্যাঁ, নোট ডাউন করে নাও। একক পর্দা হতে পারে, অর্থাৎ এক স্তরীয় পর্দা। আর একটা কি, দ্বি একক পর্দা। দ্বি একক পর্দা, একক পর্দা, দ্বি একক পর্দা। একক পর্দার এখানে এক্সাম্পল কি? ফার্স্ট 1 নম্বর, নোট ডাউন করো, গলগি বডি, গলগি বডি। 2 নম্বর কি? লাইসোজোম। প্লাজমিক রেটিকুলাম। বলতে পারি, লিখছি পরের লাইনে, লাইসোজোম। তারপরে 3 নম্বর লেখো ইআর, ইআর এর ফুল ফর্ম পরে লেখাবো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, আর দ্বি একক পর্দার এক্সাম্পল কি, মানে কোন কোন দেখা যায়? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, আর আর দুটো আছে, আরেকটা আছে, আরেকটা আছে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড আর প্লাস্টিড, প্লাস্টিড। চলো, এর পরও একটা উল্লেখযোগ্য টপিক জানার দরকার। এই যে দুটো, তিনটে, পাঁচটা, 7টা অঙ্গাণু আমাদের ডিটেলসে পড়তে হবে। এর মধ্যে প্রথমেই বলো, শুধু প্রাণীকোষে বর্তমান কোনটা? শুধু প্রাণীকোষে, সেন্ট্রোজোম। শুধু প্রাণীকোষে। সেন্ট্রোজোম। দেখো, আমি এই পেজের মধ্যে, এই পেজের মধ্যে অন্য জায়গায় কোষ পর্দা কোষ পর্দা যাচ্ছি না। এর মধ্যে শুধু প্রাণীকোষে বর্তমান কোনটা? সেন্ট্রোজোম। আর কিছু? সেন্ট্রোজোম হবে। আর কিছু? আর কিছু প্রাণীকোষে লাইসোজোম। 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 তাহলে এইখানে লিখে নাও প্রাণী, এখানে লিখে নাও প্রাণী,
দেখো এখানে কিন্তু পয়েন্ট কোশ্চেন পাওয়া যাচ্ছে। ওকে, হচ্ছে এরপরে শুধু উদ্ভিদ কোষে বর্তমান প্লাস্টিড। প্লাস্টিড প্লাস্টিক কালকের কিন্তু কালকে পিএসসি মিসলিনিয়াসের কোশ্চেন। ওকে, বোঝা গেছে। চলো আর একটা জিনিসও লিখে নিচ্ছি, দেখো এইখানে কোষ প্রাচীর কোষ পর্দা বলেছিলাম তো, প্রাণী কোষে কোনটা থাকে না? প্রাণী কোষে থাকে না কোষ, বলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তাহলে থাকে এটা না। লিখে নাও উদ্ভিদ বলে। ওকে, দেখো এটা লিখে নাও উদ্ভিদ বলে। তাহলে যে লাইনটা কন্টিনিউ করছিলাম, ক্লিয়ার হলো? রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার মোটামুটি? দেখো এইভাবে কিন্তু আমাদের এক একটা নোট রেডি করা প্রয়োজন। এক একটা নোট কিন্তু আমরা এইভাবে রেডি কোষ পর্দার গায়ে উদ্ভিদ লিখবো? কোষ পর্দার গায়ে কোষ পর্দার গায়ে উদ্ভিদ লিখতে হবে না। কেন লিখবে উদ্ভিদ? কোষ পর্দা, কোষ প্রাচীরের গায়ে উদ্ভিদ লেখে। কোষ প্রাচীরের গায়ে, কারণ কোষ পর্দা তো উভয় ক্ষেত্রেই বর্তমান। তাহলে আমি যেগুলোকে কনফিউশনের স্লাইডটা একটু স্যার দেরিতে মুভ হচ্ছে আমার কাছে। আচ্ছা, তোমার তাহলে নেটওয়ার্কে একটু মেবি প্রবলেম। দেখো একটা জিনিস আমি স্টার্ট দিয়ে রাখি, এই যে কোষ পর্দা স্টার্ট দিলাম মানে কি, এটা উভয়কে আমি লিখে রাখছি এখানে। স্টার্ট মানে যে বোথ উদ্ভিদ অ্যান্ড প্রাণী, ওকে, বোথ প্লান্ট অ্যান্ড অ্যানিমালস, ওকে, অর্থাৎ যেগুলো স্টার দেওয়া থাকবে তার মানে সেগুলো প্রাণী ও উদ্ভিদ কোষে উভয় ক্ষেত্রে বর্তমান। রাইবোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোমেরিটিকিউলাম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। খেয়াল থাকবে, হ্যাঁ কি না? আর বাকিগুলো যেগুলো ব্যাকের লেখা আছে শুধু তার মধ্যে বর্তমান। ক্লিয়ার? এস অর নো? রেসপন্স করো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো এরপরে আমরা ডিটেলসে টপিক ডিসকাস করব। ডিটেলসে টপিক ডিসকাস বলতে যে এক একটা অঙ্গাণু বা এক একটা অংশ ধরবো, সেটা নিয়ে ডিসকাস করব। চলো প্রথমেই হেডিং করো যে কোষ প্রাচীর। প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানীদের নাম জানা প্রয়োজন, যেখানে আবিষ্কার বা ব্যাপার আছে ইংলিশ টার্মগুলো জানার প্রয়োজন। ফার্স্ট, কোষ প্রাচীর ইংলিশ কি? সেল ওয়াল। কোষ প্রাচীর অনেক সময় কোষ প্রাকার বলে উল্লেখ থাকে। একটা প্র্যাকটিস সেট করা থেকে আমি সমস্যায় পড়ে গেছিলাম, কোষ প্রাকার লেখা আছে। আমার মনে হচ্ছিল যে কোথায় কোথাটা মানে শোনা, কিন্তু পরে একটু ঘেঁটে দেখলাম আচ্ছা তো কোষ প্রাচীরের কথা বলছে। এটা একটু আমাদের খেয়াল রাখা প্রয়োজন, এটাকে কোষ প্রাকারও বলা হয়। তাহলে কোষ প্রাচীর বা সেল ওয়াল, তাহলে এটা কার ক্ষেত্রে বর্তমান? এটা শুধুমাত্র ফার্স্ট পয়েন্ট, এটা শুধুমাত্র কোথায় বর্তমান? উদ্ভিদ কোষে বর্তমান। তাহলে উদ্ভিদ কোষে কিন্তু আবরক হিসাবে কোষ প্রাচীরে কোষ পর্দার সঙ্গে কোষ প্রাচীরও রয়েছে। এইবার ভালো করে শোনো, যদি আমরা এই কোষ প্রাচীরের গঠন নিয়ে ডিসকাস করি, একটু গঠন নিয়ে যদি ডিসকাস করা হয়, তাহলে এই গঠনটা কিভাবে আমরা গঠন বলতে পারি যে এই কোষ পর্দার পরিণত মানে কোষ পর্দা বলছি, বারবার বলা হয়ে যাচ্ছে, কোষ প্রাচীরের তিনটি বিশেষ প্রাচীর বর্তমান। কি কি? প্রথম অংশটা, এক নম্বরটা কি? এক নম্বরটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। দু নম্বরটাকে বলা হয় মধ্য প্রাচীর বা মধ্য ল্যাবেলা। আর তিন নম্বরটা কি? তিন নম্বরটা হচ্ছে গৌণ। তিন নম্বরটা হচ্ছে গৌণ। মনে থাকবে, তিন নম্বরটা কিন্তু গৌণ। যদি ছবি এঁকে আমি দেখাই, তাহলে ব্যাপারটা তোমাদের ক্ষেত্রে আরো ক্লিয়ার হবে। একটা ক্ষেত্রে দেখাই, একটা মানে ষড়ভুজাকার একটা স্ট্রাকচার আঁকো, কেন আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো জানা প্রয়োজন। এরপরে আমি দেখো ভিতরে একটা এই যেটা এরকম মেরুন কালারের বা লাল কালারের যেটা দেখাচ্ছি, এটা কি আঁকছি বলো তো ভিতর দিকে? এটা আঁকছি হচ্ছে প্লাজমা পর্দা বা কোষ পর্দা, যেটা ভিতর দিকে বর্তমান। এর বাইরে ভালো করে বুঝবে, এর বাইরে কিভাবে থাকে। দেখো এর বাইরে ঠিক কিভাবে বর্তমানে লক্ষ্য করো, একটা এই স্তরটা বর্তমান, এই স্তরটা একটা বর্তমান। এইটা ভালো করে বুঝবে, এখানে কিন্তু না উভয়ের সাপেক্ষে পরিবর্তন হয়। উভয়ের সাপেক্ষে পরিবর্তন বলতে কি, একটা কোষের পাশে তো আর একটা কোষও রয়েছে, হ্যাঁ কি না? তাহলে আমি ধরে নাও এটা একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে ভ্যাকুয়াল, ওকে। তাহলে এই যে কোষটা এঁকেছি, এই কোষের সাপেক্ষে যেটা আঁকলাম, ভালো করে বুঝবে, যেটা আঁকলাম এইটা কিন্তু কোষ প্রাচীরের একটা অংশ বিশেষ। এটা কি অংশ কে বলবে? এটা কোন অংশটা? প্রাথমিক, মুখ্য না গৌণ? এটা কোন অংশ?
যে অংশটা আঁকলাম সেটা কোন অংশ? প্রাথমিক। প্রাথমিক। ভালো করে দেখো, এইটার ও সাপেক্ষে মধ্য, কোনটা? যেটা সে মধ্য। মধ্য তো আঁকিনি আমি, নয় প্রাথমিক হবে নয় গৌণ হবে। মধ্য তো এর পরেরটা আঁকবো। এর পরে যেটা এই যে লাল পেনে যেটা আঁকছি এটা হচ্ছে মধ্য। তাহলে ভালো করে বুঝবে এর সাপেক্ষে এটা কি হবে, এই প্রাচীরের সাপেক্ষে এটা কি, মধ্য না সরি প্রাথমিক নাকি গৌণ? বলা যাবে প্রাথমিক প্রাচীর নাকি গৌণ প্রাচীর? স্যার গৌণ প্রাচীর। না, প্রাথমিক প্রাচীর। দেখো, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। আবার এই প্রাচীরটাকেই আমরা গৌণ প্রাচীরও বলতে পারি পাশেরটার সাপেক্ষে। ঠিক আছে, গৌণ বলতে পারি পাশেরটার সাপেক্ষে। এর পরে ধরো আর একটা অংশ আঁকলাম, এর পরে ধরো আর একটা অংশ আঁকলাম এই সবুজ কালারের পেনে। দেখো তাহলে স্ট্রাকচারটা কিভাবে পরিবর্তিত হয় দেখো। আবার পাশের ক্ষেত্রে, পাশের ক্ষেত্রে কি হয়, পাশের ক্ষেত্রে আবার এইরকম ভাবে একটা প্লাজমা রয়েছে, দিয়ে এইরকম ভাবে একটা কোষ মানে চলে যাচ্ছে। দেখো এরকম ভাবে কোষ চলে যাচ্ছে, আবার কোষ পর্দা। তাহলে দুটো কোষ এরকম ভাবে পাশাপাশি থাকতেই পারে। তাহলে যেইটাকে নীল কালারে যেটাকে আমরা গৌণ বলছি সেটা ওর সাপেক্ষে পাশেরটার সাপেক্ষে প্রাথমিক, আবার এর সাপেক্ষে প্রাথমিক যদি এই সবুজটা হয় তাহলে তার সাপেক্ষে সেটা গৌণ। মানে আমাদের ক্ষেত্রে কোষ প্রাচীরে কোনটা প্রাথমিক কোনটা গৌণ এটা কিন্তু সম্পূর্ণ কি বলতে পারি, আপেক্ষিক। তাই জাস্ট এইটুকু আমরা দেখবো, এইরকম ভাবে জাস্ট স্ট্রাকচারটা তৈরি হয় বলে মনে রাখো। এরকম ভাবে কি বলবো, মানে প্রথম একটা অংশ বর্তমান, তারপরে একটা সরু মানে একটা আস্তরণ যেটাকে মধ্য বলতে পারি, আর তারপরে আবার সেম ভাবে গৌণ। তাহলে একটা হচ্ছে প্রাথমিক, মাঝেরটা মধ্য, এই দিকেরটা হচ্ছে গৌণ। এদিকের সাপেক্ষে কিন্তু ব্যাপারটা উল্টো, যেটা একটা কোষের সাপেক্ষে যেটা প্রাথমিক, পাশের কোষের সাপেক্ষে সেটা কি, সেটা কিন্তু গৌণ। এরপরে আমার যেটা জানার প্রয়োজন, ভালো করে দেখো, একটা কালো কালারের পেন দিয়ে আমি ডিসকাস করছি। দুটো কোষের মাঝের মধ্যে কোনো কোষ প্রাচীরে একটা বিশেষ ছিদ্র বর্তমান থাকে, সেই ছিদ্রকে কি বলা হয়? কোশ্চেন আসে, কে বলতে পারে দেখি? কোষান্তর রন্ধ্র। এটাকে ইংলিশে কোশ্চেনটা কিন্তু বেশি আসে, ইংলিশ টার্মটা বলা যাবে? ঠিকই বলেছো, ভুল কিছু বলনি, বলা যাবে। ইংলিশে নোট ডাউন করো প্লাজমোডেসমাটা। ওকে, নোট ডাউন করো প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটা দিয়ে রেলের পরীক্ষায় কোশ্চেন আসতে আমি কিন্তু লক্ষ্য করেছি, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্লাজমোডেসমাটা এই স্যার বলো। প্লাজমোডেসমাটা তো সেই কোষ ঘরটা বেড়ে গেলে নিউক্লিয়াস এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু কোষ পর্দার ধারে চলে যাবে, সজ্জিত না হবে, না না না, এটাকে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা কোনটা দেখো, যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে যখন কোনো অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রটা পাশাপাশি দুটো সাইটোপ্লাজমের মধ্যে একটা সংযোগ রক্ষা করে, তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটাগুলোর মাধ্যমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উভয় কোষের মধ্যে সংযোগ স্থাপন করে, যেখানে কোষ মানে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও জলের পরিবহনে সাহায্য করে। কথা বুঝতে স্যার পারলে? হ্যাঁ বলো। এটাকে তো ওই ডেসমোজমও বলা হয় না? কোনটা বলো, কোনটা বলো? প্লাজমো ডেসমাটা এটা বললেন। না, ডেসমোজোম আলাদা, ডেসমোজোম কিন্তু আলাদা। বলতে পারবে ডেসমোজোম কাকে বলে? ডেসমোজোম কাকে বলে? কে বলবে ডেসমোজোম কাকে বলে? বলা উচিত। ডেসমোজোম সে কাকে বলে? প্রাণী কোষের ক্ষেত্রে যে গঠনটি দ্বারা দুটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ করা হয়। কার ক্ষেত্রে, কার ক্ষেত্রে? প্রথমটা লাইনটা বুঝতে পারলাম না। এটা প্রাণী কোষের ক্ষেত্রে। দেখো প্রাণী কোষের ক্ষেত্রে ব্যাপারটা নয়, ব্যাপারটা কি জানো, ডেসমোজোম বলতে এটা বলতে পারি যখন এরকম কোনো একটা এক কোষ থেকে আরেক কোষে ক্রমাগত বেশ কিছু কোষান্তর রন্ধ্র থাকার দরুন একটা বিশেষ সংগঠন এমনভাবে তৈরি হয় যে সংগঠনটা দিয়ে ক্রমান্বয়ে জল ও রাসায়নিক পদার্থ সংযোগ দুটো কোষের মধ্যে চলতে থাকে পার্মানেন্টলি, তাকে ডেসমোজোম বলে। কিন্তু প্লাজমোডেসমাটা, ভালো করে শুনবে, প্লাজমোডেসমাটা কিন্তু কখনোই একটা কোষের ক্ষেত্রে চিরস্থায়ী নয়। ঠিক আছে, এটা কিন্তু চিরস্থায়ী নয়। এটাকে সিমপ্লাস্টও বলা হয়। সিমপ্লাস্ট এই কথাটা দিয়ে কোশ্চেন এসছিল, আমি এটা এনটিপিসি লেভেল 2-তে এসছিল। সিমপ্লাস্ট, এই সিমপ্লাস্ট কি? সিমপ্লাস্ট হলো এই যে পার্শ্ববর্তী কোষগুলির সঙ্গে
সংযোগকারী সজীব প্লাজমোডেসমাটা, এটাকে সিমপ্লাস্ট বলা হয়। যেটা অ্যাক্টিভ যখন কোনো প্লাজমোডেসমাটা, তখন তাকে সিমপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, একটু কথাটা একটু তোমরা যেটা বললাম প্লাজমোডেসমাটা একটু লিখে রাখো, যে সাইটোপ্লাজমীয় সংযোগ তৈরি যে হচ্ছে, এই সাইটোপ্লাজমীয় সংযোগকে প্লাজমোডেসমাটা বলা হয়। ঠিক আছে, হচ্ছে, চল, লেখা হয়েছে তো, হলে বলবে। নেক্সট নেক্সট আমাদের জানার দরকার এই কোষ প্রাচীরের প্লাজমোডেসমাটা লিখে নাও, পাশাপাশি দুটি কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ। দেখতে পেরেছো, পাশাপাশি দুটি কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ। না লিখতে পারলে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, কিন্তু আমি জিজ্ঞাসা করবে। ওকে, চলো এবার লিখে রাখো, সজীব প্লাজমোডেসমাটাকে সিমপ্লাস্ট বলা হয়। সিমপ্লাস্ট লিখে নাও, সজীব প্লাজমোডেসমাটাকে সিমপ্লাস্ট বলা হয়। আর প্লাজমোডেসমাটার কাজ কি? জল ও রাসায়নিক পদার্থের সংবহনে সাহায্য করে। হচ্ছে, হ্যাঁ কি না? চল নেক্সট নোট ডাউন করো, রাসায়নিক গঠন। কাজটা আরেকবার, জল ও রাসায়নিক পদার্থর সংবহনে সাহায্য করা। চল, রাসায়নিক গঠন বলো, কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান বা গঠন মানে কি কি দ্বারা গঠিত? কি কি দ্বারা? সেলুলোজ, হেমোসেলুলোজ, আর দুটো, চারটে আছে। লিগনিন, পেকটিন। ভেরি গুড, নোট ডাউন করো। সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, পেকটিন, লিগনিন। ওকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন। তার মধ্যে প্রধান উপাদান কোনটা? তার মধ্যে প্রধান উপাদান কোনটা? দিয়ে রাখো, সেলুলোজ। সেলুলোজ। সেলুলোজ হচ্ছে, লেখা হয়েছে। এগুলা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট নোট ডাউন করে নাও, কাজ। নেক্সট নোট ডাউন করো, কাজ। দেখো কি মনে হয় দেবাশিস বলবে, দুটো কাজ বলবে, কোষ প্রাচীরের দুটো কাজ। কোষের আকৃতি ও দৃঢ়তা প্রদান করে। একদমই তাই, আকৃতি ও দৃঢ়তা প্রদান, একদমই তাই। আর নেক্সট কাজ, দুটি কোষের মধ্যে রক্ষা করা। আরেকটা কি বললে দেবাশিস? দেবাশিস বলো, তারপরে শাহরুখ বলবে। বাইরের আঘাত থেকে রক্ষা করা, মানে ভিতরের যে সেকেন্ড কোষ কাজ হচ্ছে এবং- প্রতিরক্ষা, মানে প্রতিরক্ষা প্রদান। ওকে, শাহরুখ বলো, ঠিকই বলছো। কোষ বিভাজনেও তো সাহায্য করে। করে কিন্তু শাহরুখের পয়েন্টটা বলো একবার। আর ওই পরোক্ষভাবে কোষের দুটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে হ্যাঁ, সংযোগ। এটা যেটা লিখে রাখো, সংবহন। স্যার, হেমিসেলুলোজের পরে দুটো পেকটিন, একটা হচ্ছে পেকটিন আর লিগনিন। পেকটিন, লিগনিন প্রত্যেকটাই হচ্ছে বহু শর্করা। ঠিক আছে, পেকটিন ও লিগনিন। এই পেকটিনটা একদম কোর কোশ্চেন, যদি পেকটিনটা কি গঠন করে, এটা হচ্ছে মধ্য অংশটা গঠন করতে সাহায্য করে। ঠিক আছে, মনে থাকবে। আর লিগনিন কি করে? লিগনিন হচ্ছে গৌণ কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। বোঝা যাবে? আর মূল কাঠামো গঠিত হয় কার দ্বারা? মূল কাঠামো গঠিত হয় সেলুলোজ আর হেমিসেলুলোজ দ্বারা। স্যার, এই পেকটিনটা কি ছত্রাকের মধ্যে পাওয়া যায়? না না, সেটা কাইটিন। এক্ষুনি আমি সাথে দিয়ে দেখাবো। এটা খুব মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে। নেক্সট আর দিয়ে একটা পয়েন্ট লিখে রাখো, যে যদি ছত্রাকের দেহের ক্ষেত্রে আমরা আলোচনা করি, তাহলে ছত্রাকের যে কোষ প্রাচীর, সেটা কি দিয়ে গঠিত? এক্ষুনি আলোচনা হচ্ছে। এটা খুব কম্পিটিটিভ এক্সামের প্রিয় প্রশ্ন। কি হবে? কাইটিন। কাইটিন হচ্ছে। দেখো, এই হলো আমার টোটাল কোষ প্রাচীর। বুঝতে পারলে? এটা হচ্ছে টোটাল টপিক, হচ্ছে কোষ প্রাচীর। এইবার কোষ প্রাচীরে আমি যখন ব্যাকটেরিয়া পড়াবো, তখন আলোচনা করাবো যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আচ্ছা, লিখে রাখো, লিখে রাখো, এখন লিখে রাখো, এখনই লিখে রাখো। ছত্রাক যখন বললাম, অবশ্যই আমার ব্যাকটেরিয়ার কথাটাও বলা উচিত। দেখে কে বলতে পারে এটা? পেপটাইডোগ্লাইকান। পেপটাইডোগ্লাইকান, সুন্দর। আরেকটা দুটো উপাদান আছে, যেমন ছত্রাকের ক্ষেত্রে শুধুমাত্র কাইটিন, এর ক্ষেত্রে কিন্তু দুটো উপাদান বলা যাবে।
একটা হচ্ছে মিউকোপেপটাইড আর একটা হচ্ছে পেপটাইড গ্লাইকেন। হ্যাঁ একটা নোট ডাউন করে নাও, অনেকেই জানো সুন্দর। মিউকোপেপটাইড আর হচ্ছে লিখে নাও যে পেপটাইডোগ্লাইকেন। ওকে, এগুলো কিন্তু কোশ্চেন আসে। আমি ভেবেছিলাম ব্যাকটেরিয়ার সময় বলবো, কিন্তু যখন আলোচনার একটা তৈরি হলো আমি কিন্তু বলে রাখলাম এইগুলো এমসিকিউ এর জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে। দেখো আজকে বায়োলজি আরেকবার দুটো একটু বলে দিন। একটা হচ্ছে মিউকোপেপটাইড আর একটা পেপটাইডোগ্লাইকেন। একটা মিউকোপেপটাইড একটা পেপটাইডোগ্লাইকেন হচ্ছে লেখা হচ্ছে। দেখো একটা জিনিস বলি, তাহলে আমার এই চ্যাপ্টারে আর ডিসকাশনের কি বাকি থাকছে। আমি আগের কয়েকটা পেজে যাচ্ছি। দেখো আমি সবে মাত্র ডিসকাস করলাম হচ্ছে কোষ প্রাচীরটা। পরের দিন ক্লাস শুরু করব কোষ পর্দা দিয়ে, তারপরে পড়াবো নিউক্লিয়াস। তাহলে কোষ পর্দা 1 নম্বর, আমি একটু নাম্বারিং করে দিই সুবিধার্থে। কোষ পর্দা 1 নম্বর, নিউক্লিয়াস 2 নম্বর, তারপরে পেজে যাই রাইবোজোম 3 নম্বর, সেন্ট্রোজোম 4 নম্বর, গলগি বডি 5 নম্বর, লাইসোজোম 6, 7, 8, 9। এই 9টা অঙ্গাণু নিউক্লিয়াস কোষ পর্দা, এটা ডিসকাস করব পরপর 9টা। তারপরে বিবিধ টপিক বলে এই যে পিপিএলও থেকে আরম্ভ করে বিভিন্ন তথ্য যেগুলো কোষ সম্পর্কিত সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। এই কোষের চ্যাপ্টার যথেষ্ট বড় চ্যাপ্টার। এই টপিকটা কমপ্লিট করার জন্য মিনিমাম 3টে ক্লাস লাগবে। এই সপ্তাহেই আমি এই 3টে ক্লাস কমপ্লিট করিয়ে কোর্স কিন্তু শেষ করব। ঠিক আছে? গতকাল অনেকেরই মিসলেনিয়াস পরীক্ষা খুব ভালো হয়েছে, তারা নাম্বার মানে শুনে বেশ ভালো লাগলো। মানে তাদের বলবো মেন্সের জন্য পড়া শুরু করতে। যাদের একটু খারাপ হয়েছে চিন্তা করার দরকার নেই, সামনে ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, রেলের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 18 তারিখের আগে কেউ রেলের ফর্ম ফিল আপ করো না, আমি গ্রুপে জানিয়ে দেবো বা আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে কি কি প্রায়োরিটি নেওয়া উচিত বা কি কি মানে সিকোয়েন্স মেনটেন করা উচিত, আমি সেটা তোমাদেরকে বলে দেবো। তারপর 18 তারিখের পর তোমরা ফর্ম ফিল আপ করো। রেলের পরীক্ষাও কিন্তু আগামী বছর জুন মাস থেকে শুরু হচ্ছে, তার আগে পরীক্ষা হবে না। তো আজ থেকে প্রায় 8 মাস 9 মাস টাইম বাকি। ডিটেলসে আমি সায়েন্স পার্টটা শেষ করবো, জিকে ম্যাথ রিজনিং তো করবোই, খুব ভালো করে করো। ঠিক আছে? খাতা বানাও, বায়োলজি একটা, ফিজিক্স একটা, কেমিস্ট্রি একটা, সায়েন্সের খাতা। স্যার লাস্ট পেজটা একটু দেখান। হ্যাঁ লাস্ট পেজটা দেখাচ্ছি, এটা হচ্ছে লাস্ট পেজ। যাদের অসুবিধা হচ্ছে স্ক্রিনশট নাও, বা যে কথাগুলো বলছিলাম আবার শোনার জন্য রেকর্ডিং দেখে নিও। ওকে, চলো তাহলে আজকে এতটাই।